আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা ক্লাসে। আজকে আমাদের কোর্সের সর্বশেষ ক্লাস। আর আজকের ক্লাসটা হবে ওভারভিউ, অর্থাৎ পুরো কোর্সটা আমরা ওভারভিউ করব পুরো জিনিসটাকে দেখার জন্য আর কি, আমাদের কোর্সের মধ্যে কি কি ছিল আর আমরা কি কি শিখতে পেরেছি। কোর্সের মধ্যে ছিল যে একটা রিসার্চ টপিক কিভাবে আমরা শুরু করব, এটা থেকে একদম শুরু করেছিলাম, একদম শেষ হয়েছে আমাদের পাবলিকেশনে গিয়ে। অর্থাৎ রিসার্চ টপিকটাকে সিলেক্ট করা, লিটারেচার রিভিউ করা, এরপর রিসার্চ ডিজাইন করা, মিশন ডাটা, এরপর অ্যানালাইজ ডাটা, দেন হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট লেখা, অর্থাৎ সমস্ত কিছু যদি আমাদের হাতে থাকে দেন হচ্ছে কাজ রিসার্চ পেপার লেখা এইটা। এরপর এটাকে ইমপ্রুভ করা, আপডেট করা, তারপর জার্নাল সিলেকশন করা, জার্নাল সাবমিশন, এরপর জার্নাল সাবমিশন হওয়ার পরে যে একটা পিয়ার রিভিউ হয়, অর্থাৎ এডিটোরিয়াল বোর্ড রিভিউয়ারদের কাছে আমাদের রিসার্চ পেপারটাকে পাঠায়, দেন হচ্ছে তারা ওই জায়গা থেকে কমেন্টটাকে কালেক্ট করে দেন আবার অথরদের কাছে পাঠায় এটা। এরপর রিভিশন অ্যান্ড রিসাবমিশন, এরপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এরপর গ্যালারি প্রুফ হয়, পাবলিকেশন হয়, পোস্ট পাবলিকেশন হয়, এরপর হচ্ছে অবজারভেশন আর ইমপ্রুভমেন্ট। তো লাস্ট আমার যতটা মনে পড়ে গতকালকে আমি একটা লেকচার আপলোড করেছি এই যে এইটার উপর, আমি গ্রুপে শেয়ার করেছিলাম, অবজারভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। অর্থাৎ আমাদের যে রিসার্চ পেপারটা পাবলিশ হয়েছে এটার যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয় ইন ফিউচার, তাহলে এইটাকে কিভাবে সলভ করতে হয় বা ওইটাকে আসলে কি বলে এটার উপরে ছিল। যেমন এটাকে বলা হয় হরিজন্টাল পাবলিকেশন বা কারেক্টেড ভার্সন পাবলিকেশন। এরপর ফাইনালি তো আমাদের পেপারটা পাবলিশ হলোই। এরপরে যে বিষয়গুলো আমরা এখানে একটা ফ্লোচার্টের মধ্যে শিখেছি, এটাকে আরেকটু ইলাবোরেশন করে আমরা দেখেছি যে রিসার্চ টপিক আসলে কিভাবে সিলেক্ট করতে হয় আর এটা সিলেক্ট করার জন্য কোন কোন টেকনিকগুলো আমাদের রাখতে হয়, আমাদের জানতে হয় কিভাবে হচ্ছে আমরা খুব ভালো একটা রিসার্চ টপিক সিলেক্ট করতে পারি, এটা সম্পর্কে ডিটেলসে আমরা শিখেছি। এরপর রিসার্চ গ্যাপ ছিল, কনসিডার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, কনসাল্ট উইথ এক্সপার্ট ছিল। ওকে, এরকম বিভিন্ন বিষয় কিন্তু ছিল। এরপর কন্টাক্ট এ লিটারেচার রিভিউর মধ্যে ছিল গ্যাদার সোর্স, অ্যানালাইজ ফাইন্ডিং, এরপর ডেভেলপ করতে হবে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এরপর হচ্ছে ডিজাইন দি রিসার্চ, অর্থাৎ কোন মেথড আমরা কাজ করব মেথডটাকে সিলেক্ট করা, যেমন কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ বা দুইটা মিক্স করে ইউজ করতে পারি। ডেভেলপ অ্যান্ড রিসার্চ প্ল্যান, অর্থাৎ রিসার্চ প্ল্যানটাকে ডেভেলপ করা, অবটেইন করতে হবে অ্যাপ্রুভাল, যেটা আছে এটা। আমরা এই যে এখানে যে পাশে যে ফিগারগুলো আছে এটা যদি দেখি তাও কিন্তু হয়ে যাবে। এরপর দেখেন এখানে হচ্ছে ডাটা কালেক্ট করার বিষয়টা ছিল। এরপর অ্যানালাইজ ডাটা, কিভাবে ডাটা অ্যানালাইজ করবেন, প্রসেসটা কি, কোন কোন সফটওয়্যার ইউজ করবেন, যেমন এসপিএসসি সফটওয়্যার আছে, স্টাটা সফটওয়্যার আছে। এই যে এখানে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসপিএসসি সফটওয়্যার। ওকে, এটা এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক সফটওয়্যার, এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়, ইভেন এটা খুব ভালো। তবে এখন এর বিপরীতে বেশ কিছু সহজ সফটওয়্যার কিন্তু চলে এসেছে। এরপর কিভাবে আপনার রেজাল্টটাকে আপনি এক্সপ্লেইন করবেন, ইন্টারপ্রিট করবেন, একটা ম্যানুস্ক্রিপ্ট আপনি লিখবেন, স্ট্রাকচার দ্য পেপার, পেপার স্ট্রাকচারটা কি হবে, এরপর কি হবে এটা আপনি লিখবেন, ড্রাফট তৈরি করবেন, দেন হচ্ছে সাইট সোর্স, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি ইনফরমেশনটা নিয়েছেন সেই জায়গার রেফারেন্সটা ইউজ করা। এরপর হচ্ছে পিয়ার রিভিউ অ্যান্ড ফিডব্যাক, প্রি সাবমিশন রিভিউ, আরেকটা হচ্ছে রিভাইজ ম্যানুস্ক্রিপ্ট। দেন হচ্ছে সিলেক্ট এ জার্নাল, অর্থাৎ জার্নালটাকে সিলেক্ট করা, আইডেন্টিফাই করতে হবে সুইটেবল একটি জার্নাল। এরপর রিভিউ, সাবমিশন গাইডলাইন, এরপর প্রিপেয়ার করতে হবে ম্যানুস্ক্রিপ্ট ফর সাবমিশন, অর্থাৎ
একটা রিসার্চ পেপার যখন আমরা সাবমিট করতে চাই সেক্ষেত্রে কিন্তু জার্নালের মতো রেফারেন্স স্টাইল করতে হয়, একইভাবে অথরের নাম লিখতে হয়, অথরের অ্যাপ্লিকেশন লিখতে হয়, অথরের ইমেল অ্যাড্রেসও দিতে হয়, এরকম বেশ কিছু বিষয় কিন্তু থাকে। এরপর পেজ নাম্বার অ্যাড করতে হয়, লাইন নাম্বার অ্যাড করতে হয়, এটা থাকে মেইন ম্যানুস্ক্রিপ্টে। এছাড়াও এর সাথে অ্যাক্সেসরি আর অনেকগুলো ফাইল কিন্তু সাবমিট করতে হয়। আমি দেখি খুব দ্রুত একটা প্লেলিস্ট মেক করব যেখানে আমি শেখানোর চেষ্টা করব যে সাবমিশন, ওকে, অর্থাৎ একটা রিসার্চ পেপার আপনি কিভাবে জার্নালে সাবমিট করবেন, এটার যে প্রসিডিউর, কোন কোন ফাইল লাগবে, এরপর জার্নালে সাবমিট করতে হলে কোন কোন বিষয়গুলো আপনাকে দেখতে হবে, যেমন কত দিন লাগে, কত টাকা লাগে, বা স্কোপের সাথে মিলে নাকি মিলে না, অথবা হচ্ছে স্পেশাল ইস্যুটা কি, বা স্পেশাল ইস্যুতে আপনি পেপার সাবমিট করবেন নাকি করবেন না, অর্থাৎ এই পুরো বিষয়টা হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করব। ছোট ছোট করে লেকচারে ভাগ করব যাতে করে খুব ইজিলি আমরা বুঝতে পারি। এরপর সাবমিট দ্য ম্যানুস্ক্রিপ্ট। এই দেখেন যেটা আমি একটু মাত্র আগে পড়লাম, এখানে কভার লেটার থাকবে, একটা টাইটেল পেজ থাকবে, এরপর হাইলাইট থাকবে, অথর ডিসক্লোজার ফর্ম থাকবে, এরপর মেইন ম্যানুস্ক্রিপ্টটা থাকবে। মেইন ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে বড় যে ম্যানুস্ক্রিপ্ট, যেটা হচ্ছে মেইন, যেখানে সবকিছু আছে আর কি, এটা। এরপর হচ্ছে পিয়ার রিভিউ প্রসেস, ইনিশিয়ালি এডিটোরিয়াল বোর্ড রিভিউ করবে, এরপর এক্সটার্নাল পিয়ার রিভিউ এটা হবে, রিসিভ করবে রিভিউয়ার ফিডব্যাক, অর্থাৎ রিভিউয়াররা যে ফিডব্যাকটা দিবে এটাকে রিসিভ করতে হবে, ওকে, দ্যাট মিনস গেট কমেন্ট অ্যান্ড সাজেশন ফ্রম রিভিউয়ার। এরপর হচ্ছে রিভিশন অ্যান্ড রিসাবমিশন, অর্থাৎ আমরা যে ঠিক করলাম আমাদের রিসার্চ পেপারটাকে রিভিউয়ারের কমেন্ট অনুসারে, এখন এটাকে রিসাবমিট করতে হবে। স্লাইড দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আপনার এখানে প্রবলেম মনে হয়, বাকিটা তো দেখতে পাচ্ছেন তাই না? ওকে, এরপর হচ্ছে রিভিশন রিসাবমিট, যেটা আমরা মাত্র বললাম। এরপর ফাইনালি অ্যাকসেপ্টেন্স হলো আপনার রিসার্চ পেপার। ফাইনালি আপনার পেপারটার অ্যাকসেপ্ট হলো, তো জার্নাল থেকে ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে, অর্থাৎ প্রত্যেকটা অথরকে জানানো হয়। আর কখনো কখনো হচ্ছে করেসপন্ডিং যে অথর থাকে তাকে জানানো হয়, কখনো কখনো করেসপন্ডিং অথর এবং ফার্স্ট অথর তাকে জানানো হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যতজন অথর থাকে প্রত্যেককে ইমেল করা হয় জার্নাল থেকে। এরপর পেপারটা তো অ্যাকসেপ্ট হয়ে গেল, এটাকে গ্যালারি প্রুফ করতে হবে, অর্থাৎ তারা ফাইনাল পাবলিকেশনের আগে আপনার কাছে পাঠিয়ে বলবে যে এটা আমরা এখন পাবলিশ করে দিব, আপনারা পেপারটাকে আরেকটু ভালো মতো চেক করেন, দেখেন কোথাও কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে অবশ্যই এটাকে পাবলিকেশনের আগে সর্বশেষ এডিট করে নেন বা ভুলটাকে কারেকশন করে নেন। এরপর তখন আবার জার্নালে পাবলিকেশন করতে যে টাকা লাগে ওই টাকাটা তখন দিতে হয়, বা কখনো পরে দিতে হয়, বা টাকাটা কে দিবে তার ইনফরমেশন এখানে দিতে হয়। এরকম যে বিভিন্ন বিষয়গুলো থাকে সবগুলো ভালো মতো ইনফরমেশনগুলো ফিল আপ করতে হয়। পাশাপাশি যে অথর নাম ঠিক আছে কিনা, অথরের অ্যাপ্লিকেশন ঠিক আছে কিনা, বা অ্যাপ্লিকেশন চেঞ্জ হবে কিনা, বা কোনো ভুল আছে কিনা, এই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো মতো দেখে সুন্দর করে কিন্তু কারেকশন করে নিতে হয়। এরপর যখন ফাইনালি আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিব কারেক্টেড ভার্সন, তখন তারা এটাকে পাবলিকেশন করে দিবেন। আর এই যে গ্যালারি প্রুফ, এটা অনলাইনে হতে পারে, অর্থাৎ তারা একটা লিঙ্ক দিবে, আপনি লিঙ্কের ভিতরে ক্লিক করে যাবেন, যাওয়ার পর আপনি সবগুলো এডিট করবেন,
এডিট করার পর এখানে সেভ দিবেন, তারপর সাবমিটে দিলে কিন্তু এটা তাদের কাছে চলে যাবে। বা অনেক সময় দেখা যায় যে তারা আপনাকে একটা ওয়ার্ড ফাইল পাঠাবে, ওয়ার্ড ফাইল আপনাকে এডিট করতে হবে, দেন আপনি ওয়ার্ড ফাইল এডিট করবেন, ওয়ার্ড ফাইলটাকে জার্নালকে পাঠিয়ে দিবেন, দেন হচ্ছে জার্নাল ওটাকে পাবলিকেশন করে দিবেন। তো এটা ছিল আগে, তারা ওয়ার্ড ফাইল পাঠাতো, ওইটাকে আমরা এডিট করতাম। বা অনেক সময় দেখা যায় তারা পিডিএফ ফাইল পাঠায়, পিডিএফ ফাইলটাকে এডিট করে দেন হচ্ছে তারা এটাকে পাবলিশ করে। কিন্তু রিসেন্ট বা বর্তমানে দেখা যাচ্ছে যে তার একটা লিঙ্ক পাঠায়, অর্থাৎ জার্নাল থেকে একটা লিঙ্ক পাঠাবে, আপনার লিঙ্কে ক্লিক করে জার্নালের ভিতরে গিয়ে এটা ওপেন হবে, দেন ওই জায়গা থেকে আপনি এডিট করবেন। অর্থাৎ তার আলাদা করে আর কোনো ফাইল পাঠায় না, তবে এটা ব্যতিক্রম থাকতে পারে। এরপর আপনার পেপারটা পাবলিশ হয়ে গেল, পাবলিশ হয়ে যাওয়ার পর এটা অনলাইনে চলে আসবে। কখনো টাইটেল আসতে পারে, কখনো অ্যাবস্ট্রাক্ট আসতে পারে, বা কখনো ফুল যে আর্টিকেল আছে এটাও কিন্তু আসতে পারে। কিছুদিন পর কিন্তু বা কয়েকদিন পর ফুল আর্টিকেলটা কিন্তু অনলাইনে চলে আসবে। এরপর হচ্ছে পোস্ট পাবলিকেশন, যেটা আমরা বলেছি। তারপর হচ্ছে অবজারভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, অর্থাৎ যদি কোনো প্রবলেম হয় ইন ফিউচার দেন কোরিজেন্ট পাবলিকেশন করতে পারবেন। এরপর রিসার্চ কি, এটা আমরা শিখেছি, তার যে ডেফিনেশন আছে বা এটা বলতে কি বোঝায়, ওকে, এই বিষয়গুলো আমরা এখানে শিখেছি। এরপর রিসার্চের যে ক্লাসিফিকেশন আছে, যে রিসার্চ কয়েকটা ভাগে আমাদের ভাগ করতে পারি, বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এটাকে ভাগ করা যায়, যেমন বেসড অন পারপাসের উপর ভিত্তি করে বেসিক রিসার্চ, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, আর একটা হচ্ছে মেথোডোলজির উপর ভিত্তি করে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, আর একটা হচ্ছে মিক্সড, অর্থাৎ দুইটা মিক্সড করা। এরপর ডাটা সোর্সের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি রিসার্চ আর একটা হচ্ছে সেকেন্ডারি রিসার্চ। ওকে, এটা আমরা দেখেছি। এরপর ল্যাঙ্গুয়েজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যখন আপনি একটা আর্টিকেল লিখবেন বা রিসার্চ পেপার লিখবেন, ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, এটা ফর্মাল হবে নাকি ইনফর্মাল হবে, বা ইউকে নাকি ইউএস কি হবে, বা এটাকে কিভাবে এডিট করবেন, কাকে দিয়ে এডিট করাবেন, বা কখন এডিট করা উচিত, বা কে এটা এডিট করতে পারে, বা কেমন হওয়া উচিত অ্যাকচুয়ালি একটা রিসার্চ পেপারের ল্যাঙ্গুয়েজটা, এই সম্পর্কে আমরা অনেক কিছু শিখেছিলাম। এরপর হচ্ছে স্ট্রাকচার বা ফরম্যাট অফ আর্টিকেল, অর্থাৎ একটা আর্টিকেলের মধ্যে কি কি থাকে, যেমন অথর নাম থাকে, তারপর অথর অ্যাফিলিয়েশন থাকে ফর রিসার্চ আর্টিকেল, আরেকটা হচ্ছে ফর রিভিউ আর্টিকেল অ্যান্ড রিসার্চ আর্টিকেল বোথ। ওকে, দেন একদম লাস্টের লিস্ট অফ রেফারেন্স থাকবে। এখানে দেখতে পাচ্ছি অথর ডিটেলস থাকবে, যেখানে অথর নেম, অথর অ্যাপ্লিকেশন থাকবে, আর্টিকেল সেকশনে থাকবে তার মেইন পোর্শন, একদম লাস্টে থাকবে হচ্ছে রেফারেন্স। এখানে আমরা আরেকটু ডিটেলসে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, যেমন এখানে থাকবে হচ্ছে অথর নেম, তারপর অথর অ্যাফিলিয়েশন, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে কিওয়ার্ড থাকবে, মেইন বডি থাকবে, লিস্ট অফ রেফারেন্স থাকবে। এরপর টাইটেল আপনারা কিভাবে লিখবেন, কোন কোন টেকনিকগুলো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন একটা খুব ভালো টাইটেল লেখার জন্য, এটাও এখানে দেখানো হয়েছিল। এরপর অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখবেন, অ্যাবস্ট্রাক্ট লেখার বেশ কিছু টিপস ছিল এখানে। এরপর কিভাবে কিওয়ার্ড লিখবেন, ইন্ট্রোডাকশনে কিভাবে লিখবেন, এরপর ম্যাথোডোলজি কিভাবে লিখবেন, এরপর রেজাল্ট কিভাবে লিখবেন, এরপর ডিসকাশন কিভাবে লিখতে হয়, কনক্লুশন লেখার নিয়ম, এরপর ফিউচার পার্সপেক্টিভ বা ফিউচার ডিরেকশন, এটা কিভাবে লিখবেন বা এটা লেখার নিয়ম কি, এরকম করে প্রত্যেকটা বিষয় কিন্তু দেখানো হয়েছে। এরপর হচ্ছে কিভাবে আপনার আর্টিকেল খুঁজে বের করবেন, গুগল স্কলার, পাবমেড, রিসার্চ গেট, সায়েন্স ডিরেক্ট, এছাড়া আরো বেশ কিছু আছে, এগুলোর মাধ্যমে কিন্তু রিসার্চ পেপার খুঁজে বের করতে পারবেন। এরপর একটা রিসার্চ পেপার কিভাবে আপনারা ডাউনলোড করবেন, এটাও এখানে দেখানো হয়েছে। এরপর এখানে বেশ কিছু সফটওয়্যার আমরা শিখেছিলাম, বারান্ডো সফটওয়্যারের মাধ্যমে বায়োলজিক্যাল ফিগার ড্র করা যায়, এনোট সফটওয়্যারের মাধ্যমে রেফারেন্স ইনপুট দেওয়া যায় বা রেফারেন্সিং করা যায়। এরপর গ্রামারলি সফটওয়্যারের মাধ্যমে গ্রামার কারেকশন করা যায়, টার্নিং সফটওয়্যারের মাধ্যমে প্লাগারিজম চেক করা যায়,
কুইলপোর্টের মাধ্যমে প্যারাফেজিং করা যায়, কেমটোর মাধ্যমে কেমিক্যাল স্ট্রাকচার ড্র করা যায়। এরপর হচ্ছে জার্নাল কিভাবে সিলেকশন করবেন একটা আর্টিকেলের জন্য, যেমন এখানে গুগল স্কলার থেকে করা যায়, স্কোপাস থেকে করা যায়, পাবলিশার থেকে করা যায়, সিম্যাগো থেকে করা যায়। এই যে দেখেন এখানে আমরা তার ইমেজগুলো দিয়েছি যাতে খুব ইজিলি আপনারা বুঝতে পারেন। এরপর এখানে লিঙ্কগুলো কিন্তু দেয়া আছে। এরপর জার্নালের র্যাঙ্কিং কি বা এটাকে কিভাবে করা হয়, যেমন Q1 Q2 Q3 Q4। এরপর ইম্প্যাক্ট ফ্যাক্টর কি একটা জার্নালের, কিভাবে আমরা এটা দেখতে পারি, অর্থাৎ তার যে অফিসিয়াল পেজ বা ওয়েবসাইট আছে এর মাধ্যমে আমরা দেখতে পারি। এরপর থমসন রাউটার এর মাধ্যমে দেখতে পারি, বায়োএক্স বা একটা সফট ওয়েবসাইট আছে এর মাধ্যমে ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখতে পারি। এরপর পাবমেড একটা একটা গুগল এক্সটেনশন আছে, এটা যদি ইউজ করেন তাহলে কিন্তু জার্নাল র্যাঙ্কিং পাশাপাশি হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর দুইটাই কিন্তু দেখা যায়। এরপর একটা জার্নাল এটা কি প্রিটেটরি জার্নাল নাকি এটা ইনডেক্স জার্নাল, এটা আপনি কিভাবে বুঝবেন, এটার উপর কিন্তু আমাদের পুরো একটা লেকচার ছিল। যেমন এখানে আমরা কয়েকটা ভাবে শিখেছিলাম, অফিসিয়াল ওয়েবসাইট বা পেজ থেকে, আরেকটা হচ্ছে ISSN এই নাম্বার থেকে, আরেকটা বিটস লিস্ট থেকে একটা ওয়েবসাইট আছে এর মাধ্যমে। এরপর আপনি কিভাবে একটা প্রিটেটরি জার্নাল বা ইনডেক্স জার্নাল খুঁজে বের করবেন। এরপর ক্যারেক্টারিস্টিক অফ প্রিটেটরি জার্নাল ছিল। এরপর এখানে ছিল ক্যারেক্টারিস্টিক অফ ইনডেক্স জার্নাল। এরপর হচ্ছে বেশ কিছু ইনডেক্স আমরা এখানে দেখেছিলাম, যেমন স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, পাবমেড, সিম্যাগো, গুগল স্কলার। এরপর এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখেছি। তো টোটাল ছিল আমাদের স্লাইড 92। যাই হোক, এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের রিসার্চ কোর্সটাকে কমপ্লিট করেছি, যাতে করে আপনাদের A to Z একটা ধারণা চলে আসে, অর্থাৎ কিভাবে একটা রিসার্চ টপিক সিলেক্ট করতে হয় এটা থেকে শুরু করে একদম জার্নাল পাবলিকেশন পর্যন্ত যে প্রত্যেকটা ধাপ আছে, প্রায় প্রত্যেকটা ধাপই কিন্তু আমরা কভার করার ট্রাই করেছি, যাতে করে হচ্ছে আপনারা এরপর যখন কাজ করবেন যাতে খুব ইজিলি আপনারা বুঝে ফেলতে পারেন কোনটার পর কোনটা করতে হবে বা এখন এই স্টেজে আমাকে কি করতে হবে। ওকে, তো এখন আপনারা আমাকে একটু বলেন যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদের পুরো কোর্স রিলেভেন্ট বা এরকম। স্যার আমাদের যে বায়োডাটা তখন কেন্দ্র সফটওয়্যার দেখে তো এটা হচ্ছে যে লিংকটা দিয়েছিলেন এখান থেকে ইনস্টল করতে প্রবলেম হচ্ছে। আমি বেশ কয়েকবার ট্রাই করেছি। তো স্যার এই ক্ষেত্রে যদি আমরা কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজ করি সেটাতে কি মানে রেজাল্ট একই আসবে? এটা হচ্ছে কোন সফটওয়্যারের কথা বলতেছেন আপনি? স্যার কেন্দ্র কেন্দ্র সফটওয়্যার, এটা ফ্রিটা ইউজ করা যায়, কোনো প্রবলেম হয় না, আমি ফ্রিটা ইউজ করছি। ওকে, একইভাবে এই নোট সফটওয়্যার এটা ফ্রিটা ইউজ করা যায়, কোনো সমস্যা নেই, আমি ফ্রিটা ইউজ করছি, আজকে কয়েক বছর তো হয়ে গেল, কোনো প্রবলেম হয়নি। তবে আপনাকে বুঝিনি স্যার, যখন সার্চ করছি ইননোট বা হচ্ছে আপনার কেন্দ্র লিখে, সেক্ষেত্রে যেগুলো আসছে এগুলো দেখাচ্ছে পেইড, মানে পারচেজ করতে বলতেছে। আপনাদেরকে হচ্ছে গ্রুপে দেয়া হয়েছে না বা আপনাদেরকে দেওয়া হয়েছে না যে এই সফটওয়্যারগুলো, এই নোট সফটওয়্যার, তারপর হচ্ছে এগুলো তো দেওয়া হয়েছিল কেন্দ্র সফটওয়্যার, এই দুইটা। জি স্যার, দেওয়া হয়েছে, কিন্তু এটাতে মানে হচ্ছে যখন ওপেন ইনস্টল করতে যাচ্ছি তখন সাবস্ক্রিপশন চাচ্ছে, তারপর হচ্ছে এনরোলমেন্ট কি চাচ্ছে। আচ্ছা, এটা আমি বলি, এটা চাইলে ওইটাকে সলভ করা যাবে। ওকে, তো এটা হচ্ছে পরবর্তীতে এটা দেখায় দেওয়া হবে, ওইটা যেহেতু আমাদের ক্লাসটা লাইভ হচ্ছে আর এটা যেহেতু আমরা ইউটিউবে দিব, তো সেই জন্য ওইটা যেহেতু একটা ইন্টারনাল ইস্যু, ওকে, ওইটাকে আমরা অ্যাভয়েড করি। ওইটাকে পরবর্তীতে আমরা যখন আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ আমরা ওটা দেখাই দিব এটা কিভাবে সলভ করা যায়। ওকে, ওটা করা যাবে, কোনো সমস্যা নেই। বাকি কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়? ভাই, এখন কি আমরা কোনো রিসার্চ শুরু করব, রিভিউ আর্টিকেল অথবা কিছু বিষয় নিয়ে?
এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে আমাদের যে পুরো কোর্সটা আছে এগুলো হচ্ছে একটু ভালো মতো দেখা আর নিজে নিজে প্র্যাকটিস করা, এটা হচ্ছে প্রথম কাজ। ওকে, কারণ আপনাদের কাছে এখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে না যে কিভাবে কি হয়, এটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আশা করি, তাই না? এখন মোটামুটি ক্লিয়ার যে একটা জার্নাল কিভাবে শুরু করব, কিন্তু আমরা একটা টপিকস কিভাবে শুরু করব, যে আমি নিজেই শুরু করতে চাই একটা টপিকস কি বিষয়ের উপর বেস করে করব, অথবা কোন একটা প্রোটিন নিয়ে কাজ করতেছি, কোন ধরনের ডিজিজ নিয়ে কাজ করলে ভালো হয়, এই জিনিসগুলো আসলে কিভাবে করব আমরা যদি নিজে নিজে একজন রিসার্চার হইতে চাই। এইটাই কিন্তু আমাদের একদম প্রথমে দিকে ছিল ক্লাসগুলো, আপনি কি দেখেন নাই? আমি দেখাচ্ছি আপনাকে, এই যে দেখেন, এই যে আপনি আমাকে যে প্রশ্নটা করেন এটা একদম প্রথমে তো এটা মাথায় আসার কথা, তাই না? এটা আমরা একদম ডিটেইলস দেখেছি। এই যে দেখেন একদম প্রথমে কি আছে দেখেন তো, কি আছে এখানে? আইডেন্টিফাই। তার মানে আপনি একটা আইডেন্টিফাই করবেন, একটা রিসার্চ টপিক কিভাবে করবেন, তাই না? তো এখানে তো শর্ট দেওয়া আছে, এটা কি ব্যাখ্যা জানতে হবে না, তাই না? এই যে ব্যাখ্যাটা তো এখানে খুব সুন্দর করে আমরা এক্সপ্লেন করেছি। এই যে এখানে চলে আসেন স্লাইডে, এই যে তখন নাকি একটা রিসার্চ টপিক মাত্র আমাকে যে প্রশ্নটা করলেন আর কি, দেখেন আইডেন্টিফাই রিসার্চ টপিক, রাইট? আপনি একটা টপিক মানে কিভাবে বুঝবেন এটার উপরে কাজ করবেন নাকি করবেন না, বা টপিকটা কিভাবে খুঁজে পাবেন। এই যে দেখেন খুব সুন্দর করে এখানে বলা আছে প্যাশনেট এরিয়া, অর্থাৎ আপনি কোনটাতে প্যাশনেট আগে এটা ঠিক করবেন। আমাকে বলেন এখন আপনি কি নিয়ে কাজ করতে চান? অবশ্যই তো আপনার প্যাশন থাকা লাগবে যে বিষয়টা আপনি রিসার্চ করতেছেন, রাইট? আপনি আমাকে বলেন যে ভাই আমি এটা নিয়ে কাজ করতে চাই, পরে আমি বলতেছি মানে আপনাকে কি করতে হবে। ড্রাগ ডিসকভারি নিয়ে কাজ করতে যাচ্ছি। ওকে, তার মানে আপনার টপিক হচ্ছে ড্রাগ ডিসকভারি নিয়ে, রাইট? খুব ভালো কথা, আপনি ড্রাগ ডিসকভারি নিয়ে কাজ করতেন, তার মানে আপনার প্যাশনেট এই জিনিসটা কভার হয়েছে। ওকে, সেকেন্ড কি করতে হবে আপনাকে? রিসেন্ট ট্রেন্ডটা খুঁজে বের করতে হবে, দেখতে হবে যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন ড্রাগ ডিজাইন নিয়ে, বর্তমানে কোন ড্রাগের দরকার আছে, তাই না? যেমন যখন আগে কোভিড-19 ছিল তখন আপনাকে কি করতে হয়েছিল? কোভিড-19 ট্রেন্ডে ছিল, তখন আপনি যদি কোভিড-19 নিয়ে কোনো কাজ করতেন ওটা কিন্তু পাবলিশ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, তার মানে প্রথমে আপনাকে প্যাশন যেহেতু আপনার ঠিক হয়েছে, এরপর আপনাকে খুঁজে বের করতে হবে যে রিসেন্ট ট্রেন্ডটা কি আছে, অর্থাৎ কোনটা আসলে এখন দরকার। ওকে, বাই ক্যান কারেন্ট ইনভেস্টিগেটিং কারেন্ট ট্রেন্ড ক্যান এনশিওর দ্য রিসার্চ ইজ রিলেভেন্ট অ্যান্ড ইম্প্যাক্টফুল, অর্থাৎ বর্তমানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসটা অনেক বেশি দরকার, ওই জিনিসটার উপরে রিসার্চ করা। যেমন ধরেন যে এখন বর্তমানে যদি বলি কোন ডিজিজের কারণে মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছে, কারো জানা আছে? ক্যান্সার, এইচআইভি। ক্যান্সার, ওকে, তো ধরে নিচ্ছি ক্যান্সার। এখন কোন ক্যান্সার? ধরে নিচ্ছি আমরা লাং ক্যান্সার, মানে জাস্ট আমরা আমাদের কাজের সুবিধাতে ধরে নিচ্ছি। তার মানে আপনাকে কি করতে হবে? লাং ক্যান্সারের একটা ড্রাগ ডিসকভার করতে হবে। আর এটা কিভাবে করতে হবে? ড্রাগ ডিজাইন দিয়ে, ওই যে কম্পিউটার ড্রাগ ডিজাইন, যেহেতু এটা হচ্ছে আমার প্যাশন, রাইট? এখন আমি এটাতে কি করব? কারেন্ট ট্রেন্ড কোনটা? লাং ক্যান্সার। তো আমরা এই জায়গাতে এটা কি করব? লাং ক্যান্সারে যাব। আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি? হ্যাঁ ভাইয়া, তার মানে আপনার টপিকটা এখানে এটুকু আপনি বুঝতে পারলেন যে আমার এখন কি করতে হবে। আমি যেহেতু কম্পিউটারের ড্রাগ ডিজাইনে কাজ করতে চাই, আর এটা দিয়ে আমি একটা লাং ক্যান্সারের একটা ড্রাগ বানাইতে চাই, এটা হচ্ছে আমার 1 নাম্বার কাজ। ওকে, তো এখানে এক্সপ্লোর ব্রড ইন্টারেস্ট এটা হয়ে গেল আর কি। ওকে, যেটার প্রতি আমার ইন্টারেস্ট ওইটা আমরা খুঁজে বের করলাম। যেমন এখানে কিন্তু এটাই বলেছে কনসিডার এরিয়া ইউ আর প্যাশনেট অ্যাবাউট অর কিউরিয়াস। ওকে, অর্থাৎ যেটার প্রতি আপনার অনেক বেশি প্যাশনেট বা কিউরিয়াস ওমন একটা টপিক আপনি কনসিডার করতে হবে। তো আমরা তো এটা পেয়েছি, আপনার কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনের প্রতি প্যাশনেট বা অনেক বেশি কিউরিয়াস। ওকে, তো শুধু কিউরিয়াস থাকলে তো হবে না, ওটার তো একটা রেজাল্ট থাকতে হবে, একটা ইম্প্যাক্ট থাকতে হবে, তাই না? তো এটা আমরা কোথায় পাবো? এই যে কারেন্ট বর্তমানে যেটা লাগবে আমার ওইটার উপরে কাজ করবো।
তার মানে এখান থেকে দুইটা টপিক পেলাম, এক হচ্ছে কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইন, 2 নাম্বার হচ্ছে লাং ক্যান্সার। তার মানে কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনের মাধ্যমে আমরা লাং ক্যান্সারের একটা ড্রাগ আবিষ্কার করব, এটা হচ্ছে কথা। ওকে ফাইন, এরপরে 2 নাম্বারে চলে গেলাম। 2 নাম্বার কি এখানে বলা আছে দেখেন তো টেকনিকটা, রিভিউ রিসেন্ট লিটারেচার। তার মানে আপনাকে এখন খুঁজে বের করতে হবে যে কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনের মাধ্যমে লাং ক্যান্সারের কোন কোন পেপারগুলো পাবলিশ হয়েছে গত 4-5 বছরের মধ্যে। এটাই তো লিটারেচার রিভিউ, এটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ তার মানে আপনি এখন খুঁজে বের করবেন যে কম্পিউটার যে ড্রাগ ডিজাইনের মাধ্যমে লাং ক্যান্সারের জন্য কোন কোন পেপারগুলো পাবলিশ হয়েছে বা কি কি রিসার্চ করা হয়েছে ইতিমধ্যে, এগুলো আপনি জার্নাল থেকে খুঁজে বের করবেন। এই যে আর্টিকেল বা রিভিউ বা মেটা অ্যানালাইসিস, এগুলো হচ্ছে আপনি খুঁজে বের করবেন। ওকে, 2 নাম্বার কাজ আপনার শেষ। তাহলে 3 নাম্বার কি, এখন আপনি তো এখানে পেলেন তাই না? 3 নাম্বার কাজ হচ্ছে আইডেন্টিফাই এ রিসার্চ গ্যাপ। এখন কথা হচ্ছে যে আপনি খুঁজে বের করলেন যে আমি কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনের মাধ্যমে লাং ক্যান্সারটাকে আমি ভালো করতে চাই, সেজন্য আমি একটা ড্রাগ বানাতে চাই, একটা মেডিসিন আবিষ্কার করতে চাই। এখন কথা হচ্ছে এই যে এটা যে করবেন, এখন এটা করার জন্য অবশ্যই আপনাকে প্রিভিয়াস যে পাবলিকেশনগুলো হয়েছে এই টপিকের ওপর, প্রিভিয়াস যে রিসার্চগুলো হয়েছে এই টপিকের, ওইটা আপনি ভালো মতো পড়লেন। পড়ার পর আপনি ওই জায়গা থেকে রিসার্চ টপিক বা রিসার্চ গ্যাপ খুঁজে বের করবেন, অ্যাকচুয়ালি কোনটা বিষয় এখন কাজ করা হয়নি এই বিষয়ের উপর, ওইরকম একটা রিসার্চ গ্যাপ খুঁজে বের করা। এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার ধাপ। আর এটা করার জন্য তো অবশ্যই আপনাকে প্রিভিয়াস লিটারেচার পড়তে হবে, যেটা আপনি এর আগেই পড়েছেন। ওকে, 3 নাম্বার কাজ কি, আইডেন্টিফাই এ রিসার্চ গ্যাপ, অর্থাৎ রিসার্চ গ্যাপটাকে খুঁজে বের করবেন যে কোনটার উপর এখন কাজ করা যায়। যেমন আপনি দেখবেন যে তারা কি প্রোটিনের উপরে কাজ করেছে নাকি এনজাইমের উপরে কাজ করেছে, তারা কি এই প্রোটিন সিনথেসিসটাকে কি বন্ধ করে দিয়েছে নাকি এই এনজাইমের অ্যাক্টিভিটিটাকে তারা ইনঅ্যাক্টিভেট করে দিয়েছে। ওকে, তো আমি তাহলে এইটা নিয়ে কাজ করতে চাই, এটা নিয়ে এখনো কাজ করা হয়নি। এই যে এরকম একটা রিসার্চ গ্যাপটাকে খুঁজে বের করা, এটা হচ্ছে কি আপনার 3 নাম্বার কাজ। এরপরের কাজ হচ্ছে আপনি ফর্মুলেট করবেন রিসার্চ কোশ্চেন। ওকে, এখন এই যে আপনি যে মনে করেন কিছু পেলেন, কি জানি বলেন, কিছু রিসার্চ গ্যাপ পেলেন, এখন এখান থেকে বেশ কিছু প্রশ্ন তৈরি করতে পারেন। যেমন প্রশ্ন হচ্ছে এটা, আমি তার সলিউশন এটা খুঁজে বের করব। কোশ্চেন মানে আপনি একটা কোশ্চেন, আই মিন একটা প্রবলেম খুঁজে বের করলেন, আর প্রবলেমটাই তো মূলত কি রিসার্চ গ্যাপ, তাই না? যেমন এখানে আপনি আনঅ্যান্সার কোশ্চেন, যেটার প্রশ্ন তারা এখনো দেয়নি, তাদের যে রিসার্চটা করেছে ওইটার লিমিটেশনটা কি ছিল, এরকম বিষয়গুলো তারা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে এখানে বেশ কিছু প্রশ্ন আকারে করতে পারেন, এটা হচ্ছে তার প্রশ্ন বা এটা হচ্ছে তার প্রবলেম, আমাকে এটা সলিউশনটা করতে হবে। ওকে, আপনি এটাও করলেন। পরবর্তী ধাপ কি, পরবর্তী ধাপ হচ্ছে কনসিডার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। আপনি দেখবেন যে আমি যে রিসার্চ টপিক বা রিসার্চ গ্যাপটা খুঁজে বের করলাম বা বেশ কিছু প্রশ্ন বা থিওরির মতো আমরা দাঁড় করাইলাম, এখন এটা কি আমি আদৌ করতে পারবো কিনা। ওকে, বা এটা কি আমি যদি করি রিসার্চের কাজটা, যেটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, এটা করলে সফলতা হওয়ার সম্ভাবনা কতটুকু, তখন হচ্ছে আপনি এই বিষয়টাকে এখানে কনসিডার করবেন। বা আপনি যদি করতে চান, করার আপনার ওই সামর্থ্য আছে কিনা, অ্যাবিলিটি আছে কিনা, বা করার মতো সময় আছে কিনা, বা করার মতো টাকা আছে কিনা, বা করার মতো হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট আছে কিনা, ওকে, বা ল্যাব ফ্যাসিলিটি আছে কিনা, এরকম প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন। যদি দেখেন ওকে ফাইন, আপনি এটাও করতে পারলেন, এর পরবর্তীতে কাজ কি, আপনি কনসাল্ট করবেন উইথ এক্সপার্ট, যারা নাকি এই বিষয়ে অলরেডি এক্সপার্ট। তখন আপনি খুঁজে বের করবেন এখন বর্তমানে কোন মানুষগুলো যারা কিনা কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনের মাধ্যমে লাং ক্যান্সারটাকে ভালো করেছে বা করার জন্য কাজ করছে। ওকে, আর এইটার জন্য এক্সপার্ট কে কে আছে এটা আপনি খুঁজে বের করবেন, তাদের সাথে আপনি আলোচনা করবেন, আলোচনা করে ফাইনালি হচ্ছে আপনি ডিসিশন নেবেন।
এরপরে যেটা আমি একটু আগে বলেছি ডাটা বা টুল, এগুলো সব কিছু আপনার কাছে ঠিকঠাক মতো আছে কিনা এটা। ওকে, এখন কি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা টপিক সিলেক্ট করবেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের স্লাইডের মধ্যে আমরা এগুলো কিন্তু ডিটেলসে দিয়েছি আর কি, কোন টপিকের পর কোনটা করবেন, ধাপগুলো কি হবে, এরপরে কি করবেন, এরপরে কি করবেন। তো আশা করা যায় এগুলো যদি আপনারা একটু দেখেন, কোনো সমস্যার কথা না। আপনাদের মনে যতগুলো প্রশ্ন আছে তার অলমোস্ট সবগুলো ইনশাল্লাহ আমরা আমাদের স্লাইডের মধ্যে কিন্তু দিয়েছি, বা আমরা আমাদের লেকচারে বলেছি আর কি। আশা করা যায় এর মধ্যে সবকিছু চলে আসবে। এখন বাকি যারা আছেন তারা একটু কাইন্ডলি বলেন, কারো কোনো প্রবলেম আছে কি কোথাও কোনো? স্যার হ্যাঁ, স্যার কিছু ক্লাস মানে গ্যাপ পড়ে গেছে আর কি, করতে পারিনি। তো ওই ক্লাসগুলো যখন করব তখন কিছু সমস্যা থাকতে পারে, ওই সমস্যাগুলো আপনাকে মানে কিভাবে যোগাযোগ করব? ওকে, যদি এই ধরনের কোনো সমস্যা থাকেন তাহলে আমাদের একটা প্লেলিস্ট করা আছে কোশ্চেন এন্ড অ্যান্সারিং। তো ওই প্লেলিস্টে একটা ভিডিও আপলোড করা আছে, খুব ছোট একটা ভিডিও। ওইখানে গিয়ে কমেন্টের মধ্যে আপনি আপনার প্রশ্ন করে দিয়ে আসবেন। ওকে, এরপর ওই টপিকের উপর আলাদা করে লেকচার আপলোড করে দিব আমি। আমাদের এই গ্রুপে বলতে পারবো না সমস্যা? হ্যাঁ, এটাও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। গ্রুপে বলতে পারবেন, বা আপনি যদি চান ওইটার কমেন্ট আছে না, কমেন্টে লিখে দেন, তাহলে কমেন্টে লিখে দিলে আমি ভিডিও আপলোড করে ওই প্লেলিস্টে আপলোড করে দিব। আর গ্রুপে বললে তো আর ওইটা তো আর ওরকম আপলোড করা হবে না। যদি ওইটা ভিডিও আকারে খুব সুন্দর করে একটা লেকচার আকারে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওইখানে আপনাকে কমেন্ট করে আসতে হবে। ওকে, ওই ভিডিওর নিচে শুধুমাত্র বলতে হবে যে বিষয়ে আপনি জানতে চান ওইটা সম্পর্কে। এবার যতগুলো প্রবলেম হয় সবার জন্য উন্মুক্ত, ওইখানে গিয়ে জাস্ট লিখে আসবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লেকচার আমি আপলোড করে দিব ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য আরো অনেক বেশি বেটার, কারণ যখন আপনাদের প্রবলেম হয় ওই জিনিসটা আবার আপনি দেখে নিতে পারবেন, সলভ হয়ে যাবে। এটা নট অনলি ক্লাস, যে কোনো বিষয় এখানে আপনারা প্রশ্ন করতে পারেন। যারা আছে একটু রেসপন্স করি, কারো কোনো প্রবলেম আছে কোথাও কোনো কিছু বুঝতে? ভাই আমি রিভিউ আর্টিকেল যদি লিখতে চাই তাহলে আমাকে আসলে কিভাবে শুরু করতে হবে রিভিউ আর্টিকেলের বিষয়গুলো? কিভাবে শুরু করবেন? আমি তো আপনাকে এইটাই তো বললাম এতক্ষণ যে কিভাবে শুরু করবেন। তো শুরু করার জন্যই তো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে না, যেটা আমি মাত্র বললাম। শুরু করবেন, কি শুরু করবেন আমাকে বলেন যে আমি এটা শুরু করতে চাই। মানে আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? মানে শুরু করব মানে আমি কি শুরু করব, আমি কোন টপিক নিয়ে কাজ করবো এটা আমাকে জানতে হবে না। মানে আপনি কি নিয়ে কাজ করতে চান বা কোন বিষয় নিয়ে আপনি কাজ করতে চান, যেটা নিয়ে কাজ করতে চান আগে দেখবেন যে ওইটার প্রতি আপনার প্যাশন আছে কিনা। জিনিসটা তো এরকম না যে আমি মন চাইলো আর একটা লেখা শুরু করে দিলাম। আপনাকে দেখতে হবে যে এইটার প্রতি আপনার আগ্রহ আছে কিনা, আপনার প্যাশন আছে কিনা। ওকে, বা এটার প্রতি আপনি কিউরিয়াস কিনা, বা এটা আপনার যে প্রোফাইল বা সাবজেক্টের সাথে রিলেভেন্ট কিনা, এটা দেখতে হবে। এরপর দেখবেন ওইটার সাথে হচ্ছে মানে কারেন্ট ট্রেন্ড বা বর্তমানে কোন জিনিসটা মিল আছে, ওইরকম একটা বিষয় খুঁজে বের করার চেষ্টা করা। এরপরে তো আপনাকে বললাম ওই বিষয়ের উপর পড়াশোনা করতে হবে, যে লিটারেচার যে প্রিভিয়াস যে এগুলি আছে ওই বিষয়ের উপরে যতগুলো আপনারই হয়েছে, যে আর্টিকেল পাবলিশ হয়েছে তার রিসেন্ট যেগুলো আছে সেগুলো একটু ভালো মতো পড়াশোনা করা, বা যেগুলো ভালো ভালো জানালে হয়েছে এগুলো পড়াশোনা করা। এরপর হচ্ছে ওই জায়গা থেকে রিসার্চ একটা গ্যাপ খুঁজে বের করতে হবে। এরপর হচ্ছে আপনি যদি বলি দেখবেন যে এটা আসলে ইমপ্লিকেশন আছে কিনা। ওকে, বা ওই টপিকটা নিয়ে আপনি কাজ করতে পারবেন নাকি পারবেন না। এরপর হচ্ছে ওই বিষয়ে যারা এক্সপার্ট আছে তাদের সাথে একটু কথাবার্তা বলা। আই মিন এটা হতে পারে আপনার সুপারভাইজার হতে পারে। স্যার শোনা যাচ্ছে?
আমার কথা শোনা যাচ্ছে না? এই যে দেখেন এখানে কি আছে, তারপর যে বিষয়টা নিয়ে কাজ করতে চান ওই বিষয়টার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আছে কিনা ওইটা চেক করে নেওয়া, যেটা নিয়ে কাজ করব এটা নিয়ে কাজ করা যাবে নাকি যাবে না। আর এরপর ফাইনালি যে এটা আপনার বিষয়ে এক্সপার্ট আছে এই বিষয়ের উপর, এটা হতে পারে আপনার মেন্টর বা কলিগ হতে পারে বা প্রফেশনালস যারা আছে তারা হতে পারে, অথবা সুপারভাইজার হতে পারে, টিচার হতে পারে। ওকে, তাদের সাথে হচ্ছে বিষয়টা নিয়ে একটু ডিসকাস করা, দেন হচ্ছে ওই বিষয়টা নিয়ে আপনি কাজ করা শুরু করে দিবেন। এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ বুঝতেছি। কি এখনো ক্লিয়ার হয়নি? হ্যাঁ স্টার্ট করলে বোঝা যাবে আসলে জায়গায় প্রবলেম হচ্ছে। এখন ডিসকাশন তো অনেকটা বড় স্টার্ট করলে তখন বুঝতে পারবেন। বাট আপনার লেকচার গুলো আমি ক্লিয়ার, মোটামুটি কি আমাকে কোন স্টেপে কি করতে হবে এই জিনিসগুলো সম্পর্কে আমি ক্লিয়ার আছি। আমি আপনাকে এইটাই বলার চেষ্টা করতেছি, আপনি হচ্ছে জাস্ট দেখেন আপনি যেটা প্রশ্ন করতেছেন অলরেডি কিন্তু এটা আমাদের সাইডে আছে, রাইট? আর এটা কিন্তু অলরেডি আমরা এক্সপ্লেন করেছি, এগুলোর উপর আমাদের ক্লাস ছিল। ইভেন হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব ধরে ধরে সুন্দর সুন্দর ভাবে আমরা ব্যাখ্যা করেছি। অর্থাৎ এটার পর আপনি কি করবেন, এইটার পর আপনি কি করবেন, তাই না? ইভেন হচ্ছে এখানে হাইলাইট করা আছে পয়েন্টগুলো, এরপর এক্সপ্লেন করেছে আমরা, এরপর এখানে ইমেজের আকারে আরো সুন্দর করে আমরা এক্সপ্লেন করেছি, যাতে করে হচ্ছে আপনার এক নজরে দেখলো যাতে বিষয়টা বুঝতে পারেন। বাকি যারা আছে তাদের আর কোনো প্রশ্ন আছে কোনো বিষয়? আর আমি আরেকটা একটু কথা বলে দিচ্ছি, আপনাদেরকে স্লাইডটা দেওয়া হয়েছে, কাইন্ডলি আপনারা এটা নিজেদের মধ্যে রাখবেন, এটা রিকোয়েস্ট থাকবে। আর এটা নিজেরা এইটা থেকে হচ্ছে বেনিফিটেড হবেন, কারণ এটা যেহেতু সম্পূর্ণ আমাদের নিজেদের করা, এখানে অনেক কিছু হচ্ছে মানে আমরা আমাদের মতো করে লিখেছি আর কি, মানে আমি আমার মতো করে লিখেছি। ওকে, তো এটা হচ্ছে অন্য কোনো জায়গায় মিলবে এমনটা নাও হইতে পারে। আর এটা হওয়াটা স্বাভাবিক বা অস্বাভাবিক কিছুই না, তবে এটা যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ খুব ইজিলি আপনারা বুঝে ফেলতে পারবেন যে আপনাদের দেখবেন যে রিসার্চের কাজ যখন শুরু করবেন তখন দেখবেন আপনাদের প্রয়োজনীয় যা যা আছে অলমোস্ট সবগুলো আপনার মধ্যে পেয়ে যাচ্ছেন। জাস্ট স্লাইডটা আপনি ভালো মতো দেখবেন, আর সবচেয়ে ভালো এর পাশাপাশি হচ্ছে যদি ভিডিওগুলো একটু দেখেন আর কি। আর আপনাদেরকে আরেকটা কথা বলি যে আমাদের কোর্সটা খুব দ্রুত হচ্ছে শুরু হতে যাচ্ছে, তো যারা এখনো এনরোল করেনি এনরোল এখানে আমরা করে ফেলি ওই ড্রাগ ডিজাইনের উপর। আর কার কোনো প্রশ্ন আছে নাকি আমরা শেষ করে দিব? না স্যার, আপাতত নেই। ওকে, যদি প্রশ্ন থাকে গ্রুপে বলতে পারেন, অথবা ওই যে আমাদের এখানে প্লেলিস্ট করা আছে ওইখানে বললেও আমরা তার বিপরীতে লেকচার আপলোড করে ওইখানে আপলোড করে দিব। ওকে জি স্যার। ওকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের কোর্সটা আজকের মতো এখানে শেষ করছি, ইনশাআল্লাহ নতুন কোর্সে দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।